সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি ভার্চুয়াল পাঠে তোমাদেরকে স্বাগতম। আজকে একটি নতুন অধ্যায় শুরু করব এবং আগেই বলে রাখি, খাতা কলম নিয়ে বই নিয়ে বসে যাও। আজকে একটু ধৈর্য সহকারে ক্লাসটি করতে হবে, কারণ ক্লাসটি হবে অনেক বেশি দীর্ঘায়িত। যথারীতি একটু ভাবো, এই যে বললাম আজকে একটা নতুন অধ্যায় শুরু করব, সেটা কি হতে পারে সেটা ভাবার জন্য তোমাদেরকে একটু সহযোগিতা করি। মনে করো কয়েকজন বন্ধু, একজন বন্ধু অনার্স মাস্টার শেষ করে তার বাবার প্রতিষ্ঠানে চাকরি করতে যাচ্ছে বা তার বাবার প্রতিষ্ঠানে সে জয়েন করবে। এখন তার বাবার যে গার্মেন্টস ফ্যাক্টরিটা আছে সেখানে তার এই মেশিনারিজগুলি কিনতে হচ্ছে, এটা ধরে নাও। হুম। আরেকজন বন্ধু, তার ফটোগ্রাফির খুব শখ, সে এই ডিজিটাল স্টুডিওটা স্থাপন করতে চাচ্ছে, এই সেটআপটা মনে করো। তারপর আরেকজন বন্ধু খুব রান্না বান্না করে, খাওয়াতে পছন্দ করে, সে চাচ্ছে একটা রেস্টুরেন্ট দিতে। হুম। তার দরকার এই সেটআপটা। আবার আরেকজন বন্ধু চিন্তা করছে, না, একটা ফটোকপি মেশিন দিয়ে আপাতত একটা কিছু শুরু করি। অথবা আরেকজন চিন্তা করছে এলাকায় বিশুদ্ধ পানির অভাব, সেই বিশুদ্ধ পানি সাপ্লাই দেওয়ার জন্য এই সেটআপটার কথা চিন্তা করছে। এখন এই এত কিছুর কথা যে আমি বললাম, এগুলি প্রত্যেকটার জন্য কি দরকার, এই যে তারা শুরু করবে বা এই যে মেশিনারিজ কিনবে, ডিজিটাল স্টুডিও স্থাপনা করবে, অথবা রেস্টুরেন্টের জন্য এই সমস্ত সেটআপের জন্য জিনিস কিনবে, ক্রোকারিজ কিনবে, অথবা ফটোকপির এই মেশিনটাই কিনবে, অথবা এই বিশুদ্ধ পানির জন্য এই এই সেটআপটা নিবে, এগুলোর জন্য আসলে কি দরকার? কি মনে হয় তোমাদের? এগুলোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপকরণ, সেটি হচ্ছে মূলধন। এবং আজকে আমাদের আলোচনা হচ্ছে মূলধন ব্যয়, যেটা তোমাদের সিলেবাসের প্রথম পত্রের সপ্তম অধ্যায়। তো আমরা শুরু করব আজকে মূলধন ব্যয়। চলো শুরু করার আগে বলে নেই যে আজকের এই পাঠটা মনোযোগ সহকারে যদি তোমরা শুনো বা দেখো বারবার, তাহলে তোমরা কি কি শিখতে পারবে। মূলধন ব্যয় সম্পর্কে ধারণা করতে পারবে, তারপর অর্থায়নে মূলধন ব্যয়ের প্রভাব সম্পর্কে বলতে পারবে, তারপর মূলধন ব্যয়ের উৎস সম্পর্কে বলতে পারবে, তারপর ঋণ মূলধন ব্যয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা করতে পারবে, পরিশোধযোগ্য ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে পারবে, অপরিশোধযোগ্য ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে পারবে। তাহলে চলো মূলধন ব্যয়ের ধারণাটা আরেকটু বোঝানোর জন্য আরেকটু চেষ্টা করি তোমাদেরকে মূলধন ব্যয়টা বোঝানোর জন্য। মনে করো এখানে একজন ব্যবসায়ী, এই কোম্পানির প্রতিষ্ঠাতাই ধরে নাও তাকে, সে এই কোম্পানিতে আরো কিছু মেশিনারিজ দিয়ে কোম্পানিটাতে আরো ভালো উৎপাদনের জন্য কিংবা ব্যবসাটাকে আর একটু সম্প্রসারণের জন্য তার কিছু তহবিলের প্রয়োজন। হুম। এখন এদিকে দেখো, কিছু ব্যক্তি আছে যাদের বেশ কিছু বিনিয়োগযোগ্য তহবিল রয়েছে। হ্যাঁ, এর দরকার তহবিল বা মূলধন ব্যবসার কাজের জন্য, আর এদের হচ্ছে বাড়তি কিছু অর্থ রয়েছে যেটা তারা বিনিয়োগ করতে চাচ্ছে। এখন তাহলে আমরা একে কি বলতে পারি? ব্যবসায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানটাকে আমরা বলতে পারি তহবিল সংগ্রহকারী, যেহেতু তার তহবিল বা মূলধনের প্রয়োজন হচ্ছে। আর এই পক্ষটাকে আমরা বলতে পারি বিনিয়োগকারী বা তহবিল যোগানদাতা, যে যে কিনা চাইলে তাকে তহবিল দিতে পারে, মানে বিনিয়োগকারীরা চাইলে এই যে তার তহবিলটা প্রয়োজন তাকে দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো বিনিয়োগকারী, তাদের যে অর্থগুলি আছে বিনিয়োগযোগ্য, তাকে তারা এমনিতেই দিয়ে দিবে? না, তার জন্য অবশ্যই এই ব্যবসায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ব্যাংক ঋণ বা বন্ড বা ঋণপত্র এইসবের মাধ্যমে তহবিলটা সংগ্রহ করে, তাহলে তাকে দিতে হবে সুদ। আর যদি শেয়ারের মাধ্যমে সংগ্রহ করে তাহলে দিতে হবে লভ্যাংশ। এটা আমরা কিন্তু জানি। হুম। এই ব্যবসায়িক ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ব্যাংক ঋণ বা বন্ড বা ঋণপত্রের মাধ্যমে এই প্রয়োজনীয় তহবিলটা সরবরাহ করে,
বা সংগ্রহ করে, সরবরাহ না, এটা সংগ্রহ করে, এ ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংগ্রহ করে ব্যাংক ঋণ, বন্ড বা ঋণপত্রের মাধ্যমে, তাহলে দিতে হবে সুদ। কাকে দিতে হবে? এই বিনিয়োগকারী বা যারা তহবিলটা দিচ্ছে তাদেরকে। আর যদি শেয়ারের মাধ্যমে করে, যে কোনো ধরনের শেয়ারের মাধ্যমে করে, তাহলে তাকে দিতে হবে লভ্যাংশ। অতএব দেখো, তহবিল সংগ্রহকারী এটা দিচ্ছে বিনিয়োগকারীকে, অতএব তার জন্য যেটা ব্যয় হচ্ছে, এই যে তাকে সুদ দিতে হচ্ছে বা লভ্যাংশ দিতে হচ্ছে, এটাই কিন্তু কার জন্য আয়? এই বিনিয়োগকারী বা তহবিল যোগানদাতার জন্য আয়। ঠিক আছে? তার মানে মূলধন ব্যয়টাকে আমরা এইভাবে, যে মূলধন ব্যয়টা হচ্ছে তহবিল সরবরাহকারী বা বিনিয়োগকারীর বিনিয়োগ হতে প্রত্যাশিত আয়। আর অথবা আমরা এভাবেও বলতে পারি তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠানের জন্য মূলধন সংগ্রহের খরচ। মানে যদি সরবরাহকারীর দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে এটা হচ্ছে তার বিনিয়োগকৃত অর্থ হতে প্রত্যাশিত আয়। আর যদি সংগ্রহকারী প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে সেটা হচ্ছে সে যে মূলধনটা সংগ্রহ করছে সেই সংগ্রহিত মূলধনের খরচ। আর যদি একটু সমন্বিত করে বলতে চাই, তাহলে দেখো, বিভিন্ন উৎস থেকে সংগ্রহিত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয়, যেটা প্রথমেই বললাম, মেটাতে প্রতিষ্ঠানকে, মানে যে প্রতিষ্ঠান বা ব্যক্তি মূলধনটা সংগ্রহ করছে, তার বিনিয়োগের উপরে সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন। এই যে আমি বলছি যে মেশিনারিজ কিনতে হতে পারে, ব্যবসা সম্প্রসারণ হতে পারে, এগুলি করে তার সর্বনিম্ন অতটুকু কিন্তু আয় করতে হবে, যা দিয়ে সে তার বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়টা দিতে পারে। অতএব সেটাকেই বলা হচ্ছে মূলধন খরচ। এই মূলধন ব্যয়টার প্রয়োজনীয়তা কি? অর্থায়নের উপর মূলধন ব্যয়ের প্রভাব বা মূলধন ব্যয়ের গুরুত্ব। কেন আমরা মূলধন ব্যয় নিয়ে পড়াশোনা করছি? কারণ তহবিল সংগ্রহের ক্ষেত্রে এটার একটা ভূমিকা রয়েছে। আমরা জানি তহবিল দুভাবে সংগ্রহ করা যায়, একটা ইকুইটি মূলধন আর একটা ঋণ মূলধন। ইকুইটি মূলধন বলতে নিজস্ব মূলধন বা শেয়ার মূলধনকে বোঝায়। এই দু ধরনের মূলধন থেকে তহবিল গঠন করা যায়। এখন কিভাবে গঠন করবে তহবিল? এটা কি সম্পূর্ণ ইকুইটি মূলধন থেকে গ্রহণ করবে, নাকি সম্পূর্ণ ঋণ মূলধন থেকে গ্রহণ করবে? এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য যেইখানে মূলধন ব্যয় সর্বনিম্ন হবে, সেটাকেই বলা হচ্ছে মূলধন কাঠামো সিদ্ধান্ত। কেমন হবে মূলধন কাঠামোটা? সম্পূর্ণটা কি ব্যাংক ঋণ থেকে বা বন্ড থেকে নেওয়া হবে, নাকি 60% ব্যাংক ঋণ আর 40% শেয়ার ইস্যুর মাধ্যমে? এটাকেই বলা হচ্ছে মূলধন কাঠামো সিদ্ধান্ত। তার পরেরটা হচ্ছে তহবিল বিনিয়োগের ক্ষেত্রে মূলধন ব্যয়ের প্রভাবটা দেখো। আমাকে এমন কোনো জায়গায় বিনিয়োগ করতে হবে যেখানে মুনাফার হারের সাথে মূলধন ব্যয়ের সবসময় তুলনা করতে হবে। কারণ যেহেতু আমাকে আমার বিনিয়োগকারীর একটা প্রত্যাশিত আয় আছে, সেটা মেটাতে হবে, অতএব অবশ্যই আমার মুনাফাটা তার চেয়ে বেশি হতে হবে। আমি এমন কোনো প্রকল্পে বিনিয়োগ করতে পারবো না যেখানে মুনাফার হার মূলধন ব্যয়ের চেয়ে কম হয়। আমাকে সবসময় বিনিয়োগ করতে হবে এমন জায়গায় যেখানে মুনাফার হার বেশি। কিসের চেয়ে বেশি? মূলধন ব্যয়ের চেয়ে বেশি। মনে করো মূলধন ব্যয় হচ্ছে 10%, আর মুনাফা হতে হবে অবশ্যই তাহলে 10%-এর চেয়ে বেশি। অতএব দেখা যাচ্ছে তহবিল বিনিয়োগের ক্ষেত্রেও মূলধন ব্যয়ের একটা প্রভাব আছে। সর্বশেষ হচ্ছে তহবিল বন্টনের ক্ষেত্রে বা মুনাফা বন্টনের ক্ষেত্রে। তহবিল বন্টনের ক্ষেত্রে একটি ফার্ম মুনাফা হতে কি পরিমাণ লভ্যাংশ আকারে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করবে, কি পরিমাণ অর্থ সংরক্ষিত আয় হিসেবে রেখে দিবে, তা নির্ধারণ করতে হয়। এই বিষয়টাকে বলা হয় লভ্যাংশ নীতি। যেহেতু আমরা বলেছি একটু আগেই যে যদি শেয়ার ইস্যুর মাধ্যমে তহবিলটা সংগ্রহ করা হয়, তাহলে সেখানে দিতে হবে লভ্যাংশ। অতএব কতটুকু লভ্যাংশ দেওয়া হবে আর কতটুকু রেখে দেওয়া হবে পরবর্তী কাজের জন্য বা পরবর্তীতে কোম্পানির আরো বেশি ওয়েলফেয়ারের জন্য, সেটা নির্ভর করছে লভ্যাংশ নীতির উপরে। সেক্ষেত্রেও মূলধন ব্যয়ের একটি প্রভাব আছে। অতএব একটু খেয়াল করলে দেখো, তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগ, তহবিলের বন্টন, এই তিনটা কিন্তু আসলে অর্থায়নের কাজ। আমরা যদি অর্থায়নকে একটু ব্যাখ্যা করি, আমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে এটা বলে আসছি, তিনোটাই অর্থায়নের কাজ। তার মানে অর্থায়নের মূল কাজগুলোর উপরই মূলধন ব্যয়ের প্রভাব আছে। অতএব এটা আমাদেরকে খুব ভালো করে শিখে রাখতে হবে। ভবিষ্যতে নিজে ব্যবসা করার জন্য হোক, নিজে একটা কোম্পানি দিতে চাও, অথবা অন্য কারো কোম্পানিতে আর্থিক ব্যবস্থাপক হিসেবে চাকরি করতে চাও, দুক্ষেত্রেই কিন্তু এটার খুব প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য আশা করছি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে।
মূলধন ব্যয়ের চারটি উৎস: ঋণ মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয়, সংরক্ষিত মুনাফার ব্যয়। খেয়াল করে দেখো, এই চারটি উৎসই কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। হ্যাঁ, ঋণ মূলধন ব্যয়ের ব্যয়টি হচ্ছে সুদ, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়টি হচ্ছে লভ্যাংশ, সাধারণ শেয়ার মূলধন ব্যয়টি হচ্ছে লভ্যাংশ। যে কোনো শেয়ারেরই মূলধন ব্যয় হবে লভ্যাংশ, কারণ শেয়ারের বিনিময়ে লভ্যাংশ পরিশোধ করতে হয়। আর সংরক্ষিত মুনাফার ব্যয়টি হচ্ছে সুযোগ ব্যয়। এখন এই চারটা উৎস থেকে চাইলেও মূলধন সংগ্রহ করা যায়, অথবা কেউ যদি শুধুমাত্র ঋণ থেকে মূলধন সংগ্রহ করে তাহলে তার কেডি নির্ণয় করলেই চলবে। কেডি মানে হচ্ছে ঋণ মূলধন ব্যয়কে কেডি দিয়ে চিহ্নিত করা হয়, কস্ট অফ ডেব্ট। যেহেতু গ্রিক ভাষায় কস্টকে কে দিয়ে লেখা হয়, এটা আসলে ফিন্যান্সের অধিকাংশ সময়ে কস্টটাকে আমরা কে দিয়ে চিহ্নিত করি। বিশেষ করে এই অধ্যায়ে প্রত্যেকটা ব্যয়টাকেই আমরা কস্টটাকে আমরা কে দিয়ে এখানে চিহ্নিত করব অঙ্ক করার সময়। ঠিক একইভাবে কেউ যদি শুধুমাত্র অগ্রাধিকার শেয়ার দিয়ে মূলধন সংগ্রহ করে তাহলে তার কেপি নির্ণয় করলেই হবে, কস্ট অফ প্রেফার্ড শেয়ার বা প্রায়োরিটি শেয়ার। পি দিয়ে এখানে প্রায়োরিটি শেয়ার বোঝাচ্ছে, ডি দিয়ে ডেব্ট বোঝাচ্ছে। একইভাবে যদি সাধারণ শেয়ার দিয়ে মূলধন সংগ্রহ করে সেক্ষেত্রে হবে কেই, কস্ট অফ ইকুইটি। আর সর্বশেষ যদি সংরক্ষিত মুনাফা দিয়ে মূলধন সংগ্রহ করে সেক্ষেত্রে হবে কে আর, কস্ট অফ রিটেইন আর্নিংস। হ্যাঁ, এখন যদি যেটা প্রথমে বললাম যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যে কোনো একটি থেকে না করে যে কোনো দুটি কিংবা যে কোনো তিনটি অথবা চারটি থেকে মূলধন সংগ্রহ করে সেক্ষেত্রে আলাদা আলাদা করে প্রত্যেকটা বের করার পরেও সমন্বয় করে গড় মূলধন ব্যয় বের করতে হবে, যেটাকে বলা হয় গড় মূলধন ব্যয়, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল অর WACC। এটাই কিন্তু আমরা এই অধ্যায়ে সর্বশেষ করব, এটাই আমাদের আলটিমেট গোল, এটাই আমরা বের করা শিখবো এই অধ্যায়ের সর্বশেষে। আপাতত আমরা ধাপে ধাপে কেডি, কেপি, কেই, কেআর বের করা শিখব। আজকের ক্লাসে আমরা শিখব কেডি বের করা। মূলধন ব্যয়ের বা উৎসের প্রথম যেটা সেটা ছিল ঋণ মূলধন ব্যয়, কস্ট অফ ডিভেঞ্চার। কস্ট অফ ডিভেঞ্চারটা আমরা ঋণ মূলধন বা ঋণ নিয়ে বন্ড ডিভেঞ্চার নিয়ে ষষ্ঠ অধ্যায়ে যেহেতু অনেক মোটামুটি পড়েছি, এগুলি বৈশিষ্ট্য, সংজ্ঞা, প্রকারভেদ অনেক কিছুই পড়েছি। এখন আমরা সরাসরি অঙ্ক করার জন্য যা দরকার, যে সমস্ত বিষয়গুলি জানা দরকার সেগুলিতে চলে যাই। যেমন ঋণ মূলধন ব্যয়কে দুভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে পরিশোধযোগ্য, আরেকটি হচ্ছে অপরিশোধযোগ্য। পরিশোধযোগ্যটা কি? সেটা হচ্ছে বন্ড বা ঋণপত্রের মেয়াদ থাকলে, মানে যেটা পরিশোধ করা হবে একটা নির্দিষ্ট মেয়াদের পর, মনে করো 10 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি, তাহলে এখানে একটা মেয়াদ আছে, তাই না? ঠিক একইভাবে অপরিশোধযোগ্যটা কি? বন্ড বা ঋণপত্রের মেয়াদ না থাকলে, চিরস্থায়ী আমরা পড়েছিলাম ষষ্ঠ অধ্যায়ে, মনে আছে নিশ্চয়ই তোমাদের। সেখানে কোনো মেয়াদ থাকে না, একটা অনির্দিষ্ট সময়ের জন্য একটা বন্ড বা ঋণপত্র যখন ইস্যু করা হয়, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে অপরিশোধযোগ্য। আরো কিছু তথ্য ঋণ মূলধন ব্যয়ের ব্যাপারে একটু জানা দরকার। যেমন ঋণকৃত মূলধনের উপরে যে সুদ দেওয়া হয় তা একটি কর বাদযোগ্য ব্যয়। খুব ভালো করে খেয়াল করো, এখানে আমি কি বলছি? কর বাদযোগ্য ব্যয়। এটি একটি কর বাদযোগ্য ব্যয়। এখানে কর বাদ দিয়ে হিসাবটা করতে, কর বাদ দিয়ে তারপর হিসাবটা করতে হয়। কেন? কারণ প্রতিষ্ঠান সাধারণত ঋণ মূলধন বাবদ যে পরিমাণ সুদ পরিশোধ করে, আমরা একটু আগে বলেছি ঋণ মূলধন যদি নেওয়া হয় তার বিপরীতে কিন্তু বিনিয়োগকারীকে সুদ দিতে হয়, তাই না? যে পরিমাণ সুদ দেওয়া হবে সেই সুদটা অবশ্যই তা কর পূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে প্রতিষ্ঠানের করযোগ্য মুনাফা নির্ধারণ করা হয়। তার মানে এই সুদটা প্রতিষ্ঠানের কিছু কর কমিয়ে দেয়, ফলে কোম্পানির কম কর দিতে হয়। সেই কারণে অবশ্যই এই ঋণ মূলধন ব্যয়কে কর সমন্বয় করতেই হয়। আমরা যখন অঙ্ক করব আমরা দেখব ঋণ মূলধন ব্যয়ে কর সমন্বয় করতে হচ্ছে। তার কারণ এই যে একটু আগে বললাম, যেহেতু ঋণের মূলধনের সুদে যে সুদটা দেওয়া হয় সেটা করপূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে প্রতিষ্ঠানের করযোগ্য মুনাফা নির্ধারণ করা হয়, তার কারণে এই করটা সমন্বয় করা অত্যন্ত জরুরি ব্যয় নির্ণয় করার জন্য। যেহেতু আমরা ব্যয়টা নির্ণয় করছি, এটা তো কিছুটা এটা তো আমাদের কিছুটা
ব্যয় কমিয়ে দিচ্ছে, হ্যাঁ, সে কারণে সেই ব্যয়টা আমাদেরকে বাদ দিতে হবে। ওই যে করটা বাঁচিয়ে দিচ্ছে সেই করের অংশটুকু বাদ দিয়ে আমাদেরকে মূল ব্যয়টা নির্ণয় করতে হবে। আচ্ছা, এবার এখন দেখো প্রশ্নে কর হার বা কোম্পানি কর হার বা কর্পোরেট কর হার উল্লেখ থাকে, মানে এই যে আমি বললাম যে কর সমন্বয় করতে হবে, সেটার জন্য তোমাদের প্রশ্নে কর হার, কোম্পানির কর হার বা কর্পোরেট কর হার এইভাবে প্রশ্নে উল্লেখ থাকবে। ঋণ মূলধন ব্যয়ের গাণিতিক সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেটা না হলেই না, যেগুলি অবশ্যই বুঝতে হবে। প্রথমটাই হচ্ছে লিখিত মূল্য, বা যেটাকে বলা হয় বন্ডে উল্লেখিত মূল্যকে লিখিত মূল্য বা ফেস ভ্যালু বলে। হুম, এটাকে এফডি দিয়েও পরবর্তীতে আমরা চিহ্নিত করব ফেস ভ্যালু। এটা কিন্তু ফিউচার ভ্যালু না, এটা হচ্ছে ফেস ভ্যালু। যেটা বন্ডে উল্লেখিত থাকে। তারপরে হচ্ছে এটার অনেকগুলি নাম আছে, প্রশ্নের যে নামেই থাকুক না কেন, এই যে আমি নামগুলি এখানে দিয়ে দিয়েছি, তোমরা বুঝে নিবে যে এটা লিখিত মূল্য, অভিহিত মূল্য, সমমূল্য, একক মূল্য, নানা নামে থাকতে পারে। এই লিখিত মূল্যের উপরে কুপন সুদের পরিমাণ আয় হিসাব করা হয়। এটা আমরা সূত্রে গেলে পাবো। কুপন সুদের পরিমাণ আয় তোমরা দীর্ঘমেয়াদী অর্থায়নেও কিন্তু করেছিলে, মনে আছে নিশ্চয় তোমাদের। আবার একটু মনে করিয়ে দিলাম। কুপন সুদের পরিমাণ আয় সমান অভিহিত মূল্য মানে লিখিত মূল্য গুণ কুপন সুদের হার। এই কুপন সুদের হার আর লিখিত মূল্য বা অভিহিত মূল্য যাই বলো না কেন, এগুলি কিন্তু প্রশ্নে উল্লেখ থাকবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বিক্রয় মূল্য বা সেলস ভ্যালু। এটা কি? বন্ড বা ঋণপত্রের বর্তমান বাজার মূল্য হচ্ছে বিক্রয় মূল্য, যে দামে বন্ড বা ঋণপত্রটি বিক্রি হচ্ছে। নিট বিক্রয় মূল্য বা নেট সেলস ভ্যালু, বিক্রয় মূল্য এক কথা আর নিট বিক্রয় মূল্য কিন্তু আরেকটা কথা। সেটা কি? বিক্রয় মূল্য থেকে উত্তোলন ব্যয়টা বাদ দিতে হয়। উত্তোলন ব্যয়টা কি আমরা একটু পরেই বলছি। উত্তোলন ব্যয় যদি না থাকে প্রশ্নে, তাহলে যা বিক্রয় মূল্য তাই নিট বিক্রয় মূল্য, তখন আর আলাদা করে নিট বিক্রয় মূল্য বের করতে হবে না, এটাই আর কি। এবার উত্তোলন ব্যয় বা ফ্লোটেশন কস্ট, বা যেটাকে বলা হচ্ছে এফ দিয়ে চিহ্নিত করা হচ্ছে, উত্তোলন ব্যয় বা ফ্লোটেশন কস্ট, বা যেটা এফ দিয়ে চিহ্নিত করা হচ্ছে, সেটা কি? বন্ড বিক্রয়জনিত খরচ হচ্ছে উত্তোলন ব্যয় বা ফ্লোটেশন কস্ট। ইস্যু ব্যয়, অবলেখন ব্যয়, আইনগত খরচ, স্ট্যাম্প খরচ, না না তোমরা অ্যাকাউন্টিং এ হিসাব বিজ্ঞানেও তোমরা এই খরচগুলোর কথা নিশ্চয়ই পড়েছো। সেই সবগুলি এগুলি যদি প্রশ্নে থাকে, অবশ্যই সেটা বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে। হুম, গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা যখন অঙ্ক করতে যাব আমরা তখন ওখানে পাবো। আমি এই জন্য তোমাদের ধারণাটা আগে থেকে পরিষ্কার করতে চাচ্ছি। মেয়াদ পূর্তি মূল্য মানে হচ্ছে এমভি, বা যেটাকে বলা হয় যে মূল্য মেয়াদ শেষে বন্ডের মূল্য, যে মূল্যে যে মূল্যে মেয়াদ শেষে বন্ডের মূল্য পরিশোধ করা হবে তাই হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু। এটার আরেকটা নাম হচ্ছে পরিশোধযোগ্য মূল্য বা রিডেমশন ভ্যালু। ওই যে বললাম যদি পরিশোধযোগ্য বন্ড হয় সেক্ষেত্রেই কিন্তু মেয়াদ পূর্তি মূল্যের কথা আসে। মেয়াদ থাকবে মেয়াদ শেষে, আমরা আগেই পড়েছি ষষ্ঠ অধ্যায়ে যে বন্ডের মেয়াদ শেষে কিন্তু অর্থটা পরিশোধ করে দিতে হয়। হ্যাঁ, বিনিয়োগকারীকে তার টাকাটা ফেরত দিয়ে দিতে হয়। যেভাবে ঋণ নিলে ব্যাংকে ঋণের টাকাটা ফেরত দিতে হয় মেয়াদ শেষে, ঠিক একইভাবে তাই। ওটাকে বলা হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য, ম্যাচুরিটি ভ্যালু বা পরিশোধযোগ্য মূল্য, রিডেমশন ভ্যালু। কিছু বলা যদি না থাকে, মেয়াদ পূর্তি মূল্য নিয়ে যদি কিছু বলা না থাকে প্রশ্নে, আবার সূত্র অনুযায়ী তোমাকে মেয়াদ পূর্তি মূল্য বসাতে হচ্ছে, সেক্ষেত্রে লিখিত মূল্যকেই আমরা মেয়াদ পূর্তি মূল্য হিসেবে ধরতে পারবো। এরপরে দেখো অধিহার ও প্রিমিয়াম। ৫ নাম্বার, এটা হচ্ছে ৫ নাম্বার গুরুত্বপূর্ণ, অধিহার বা প্রিমিয়াম। তোমরা হয়তো এই শব্দটা অনেকেই জানো। এটা এই অধ্যায়ের বিভিন্ন অঙ্কে বারবার লাগবে, জন্য আমি ধারণাটা আগে একটু পরিষ্কার করতে চাচ্ছি। মেয়াদপূর্তি মূল্য ও বিক্রয় মূল্য প্রশ্নে উল্লেখ না থাকলে অধিহার বা প্রিমিয়াম বললে, অধিহার বা প্রিমিয়াম মানে একটু বাড়তি পাওয়া। সেই কারণে এটা যদি পার্সেন্টেজে থাকে যে ৫% প্রিমিয়াম, মেয়াদপূর্তি মূল্যটা ৫% প্রিমিয়াম, বিক্রয় মূল্যটা ৫% প্রিমিয়াম, হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে? লিখিত মূল্যের উপরে ধরে যোগ করতে হবে। আমরা একটু পরে অঙ্ক গেলে তখন আরো আরো ধারণাটা ক্লিয়ার হবে আমাদের, আশা করি। তারপরে অধিহার বা প্রিমিয়ামের বিপরীত, সেটা হচ্ছে কি? অবহার বা বাট্টা, যেটাকে বলা হয় ডিসকাউন্ট। হ্যাঁ, সেটা কিরকম? মেয়াদপূর্তি মূল্য বা বিক্রয় মূল্য প্রশ্নে উল্লেখ না থাকলে, অবহার বা বাট্টার পার্সেন্টেজ দেওয়া থাকলে
লিখিত মূল্যের উপরে ধরে বিয়োগ করতে হবে, কারণ আমরা জানি বাট্টা বা ডিসকাউন্ট মানে একটু কমে যাওয়া, কম। সেজন্য সেটা অবশ্যই বিয়োগ করতে হবে। এই তো আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলি সব পেয়ে গেলাম। তবে এখানে না, সেটা হচ্ছে একদমই ভোলা যাবে না প্রশ্ন যেভাবে বলা থাকবে। একটু আগে আমরা যাই বলেছি, কিন্তু প্রশ্ন তোমাকে যেভাবে বলবে সেভাবেই তোমার কাজটা করতে হবে। এটা সবসময় মনে রাখবে এই অধ্যায়ের বেলায়। প্রশ্নের তথ্যটা অনেক গুরুত্বপূর্ণ। আর যদি প্রশ্নে কোনো কিছু উল্লেখ না থাকে, সেক্ষেত্রে সাধারণ নিয়মে লিখিত মূল্যকেই আমরা মেয়াদ পূর্তি মূল্য হিসেবে ধরতে হয়। একটু আগে আমি কিন্তু বলেছি, এটা আবার মনে করিয়ে দিলাম। উত্তোলন ব্যয় পার্সেন্টেজে থাকলে, উত্তোলন ব্যয়টা যদি সরাসরি মনে করো 2 টাকা 5 টাকা এভাবে না বলে 2% 3% বললো, সেক্ষেত্রে এটা বিক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। আর মেয়াদ পূর্তি মূল্য বা বিক্রয় মূল্য অবহারে বা অধিহারে পরিশোধ্য হলে লিখিত মূল্য থেকে বিয়োগ বা যোগ করতে হবে। একটু আগে যেটা আমি বলেছি। এগুলি কি প্রশ্নে উল্লেখ না থাকলে, প্রশ্নে বলে দেয়নি যে তুমি 5% অবহার আছে, মেয়াদ পূর্তি মূল্য 5% অবহার, কিন্তু বলেনি কিছু, সেক্ষেত্রে এটা লিখিত মূল্যের উপরে ধরতে হবে। বিক্রয় মূল্যের বেলায়ও তাই, লিখিত মূল্যের উপরে ধরে আমরা কাজটা করব। যদি কিছু বলা না থাকে, আমি আবারও বলছি, তবে এগুলি হচ্ছে প্রশ্নের উল্লেখ না থাকলে। অঙ্ক করতে করতে আশা করি তোমরা আরো ধারণাটা স্পষ্ট করতে পারবে। এবার চলো ঋণ মূলধন ব্যয় নির্ণয় করার গাণিতিক সূত্রগুলি আলোচনা করি। আবারও সেই পরিশোধযোগ্য অপরিশোধযোগ্যের কথা ভুলে গেলে চলবে না, কারণ এটার উপরে নির্ভর করে কিন্তু সূত্রে অনেক পরিবর্তন হবে। অতএব যদি পরিশোধযোগ্য হয়, সূত্রগুলি কেমন হবে দেখো। পরিশোধযোগ্য, আগে যেটা বলেছি খেয়াল করে দেখো, কর পূর্ববর্তী মানে ঋণ মূলধন ব্যয়ের বেলায় কিন্তু কর সমন্বয় করতে হবে। অতএব কর পূর্ববর্তী পরিশোধযোগ্য, এক্ষেত্রে সূত্রটা হচ্ছে কর পূর্ববর্তী পরিশোধযোগ্য। তাহলে সূত্রটা হচ্ছে KI equal to I plus MV minus NSV N divided by MV plus NSV divided by 2 into 100। 100 কেন? সবসময় মনে রাখবে মূলধন ব্যয়ের প্রত্যেকটার উত্তর, মূলধন ব্যয় বের করতে বলা মানে যে কোনো উৎস থেকে বের করো না কেন, সেটাকে পার্সেন্টেজে তোমাকে বের করতে হবে, শতকরায় উত্তরটা দিতে হবে। সেজন্যই 100 দিয়ে গুণ করতে হবে অবশ্যই। যেমন আমরা যখন অর্থ সমমূল্য বের করেছিলাম, তখন কিন্তু আমরা টাকায় উত্তর দিয়েছি। বর্তমান মূল্য কত, ভবিষ্যৎ মূল্য কত, টাকায় বলেছি। কিন্তু এই ক্ষেত্রে ঋণ মূলধন ব্যয়ের উত্তরটা করতে হবে তোমাকে অবশ্যই পার্সেন্টেজে। এজন্য 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক একইভাবে কর পূর্ববর্তী অপরিশোধযোগ্য যদি হয়, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে, যেহেতু এখানে মেয়াদি নাই, তাহলে দেখো এই পুরো অংশটার কোনো কাজ নেই, এই অংশটার এখানে কোনো কাজই নেই। মেয়াদ যেহেতু নাই, মেয়াদ প্রতি মূল্যও নাই, সেজন্য I divided by NSV into 100। এখন এই কর পূর্ববর্তী সূত্র সাহায্যে এরপর যদি তোমাকে কর পরবর্তী বের করতে হয়, তাহলে দুটার ক্ষেত্রেই একই সূত্র, KD equal to KI into 1 minus T, KD equal to KI into 1 minus T। এখানে সূত্র দুটো যদিও একই, ভালো করে খেয়াল করে দেখো, অপরিশোধযোগ্যের KI বের করার সূত্র কিন্তু আলাদা, আবার পরিশোধযোগ্যের KI বের করার সূত্র কিন্তু আলাদা। অতএব উত্তর একই হওয়ার এখানে কোনো সম্ভাবনাই নাই। এখন একটু সূত্রের যে উপাদানগুলি এখানে আছে সেটার সাথে একটু পরিচিত হই। যেমন আয় মানে কুপন সুদের পরিমাণ, আমরা আগেই বলেছি যখন গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করেছিলাম। এমভি মানে মেয়াদ পূর্তি মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু, এনএসভি মানে নিট বিক্রয় মূল্য, এন মানে মেয়াদ, টি মানে কর হার। আচ্ছা, এই যে কয়টা সূত্র এখানে আছে সেগুলো আমরা এই প্রত্যেকটা এখানে ব্যাখ্যাটা দিয়ে দিলাম। তারপরে দেখো, যদি এমন হয় যে এই সূত্রগুলি আমরা কখন ব্যবহার করব, প্রথমটাই হচ্ছে কর পূর্ববর্তী ঋণ মূলধন ব্যয় বের করে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় বের করতে বললে, প্রশ্ন যদি তোমাকে প্রথমে বলে কর পূর্ববর্তী বের করতে, তারপরে কর পরবর্তী বের করতে বলে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এভাবেই বের করতে হবে। আরেকটা হচ্ছে ঋণের ব্যয় ও কোম্পানি কর হার দেওয়া থাকলে, মানে এই তথ্যগুলি যদি থাকে বা এই ধরনের পরিস্থিতিতে আমরা এই সূত্রগুলি ব্যবহার করে পরিশোধযোগ্য হলে পরিশোধযোগ্যের ঋণ মূলধন ব্যয় বের করব, অপরিশোধযোগ্য হলে অপরিশোধযোগ্যের ঋণ মূলধন ব্যয় বের করব। আর সরাসরি আমরা
পরিশোধযোগ্য আর অপরিশোধযোগ্যের কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় বের করতে চাই, মানে কর পূর্ববর্তীটা বের করা লাগছে না। তোমার প্রশ্নে কোন পরিস্থিতি সেটা করতে হবে আমরা বলছি একটু পরে। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে এটা, মানে যদি সরাসরি কর পরবর্তীটা বের করতে চাও, কর পূর্ববর্তীটা বের করছো না, সরাসরি কর সমন্বয় করতে চাচ্ছ, সেক্ষেত্রে পরিশোধযোগ্যের বেলায় এই সূত্রটা ব্যবহার হচ্ছে। এখানে কর হারটা যে সমন্বয়ের কথা সেটা আমরা এখানেই সমন্বয় করে দিচ্ছি একসাথেই। আর যদি অপরিশোধযোগ্য হয়, শুধু ওই ছোট পরিবর্তনটা, যে কর হারটা আমরা এই জায়গাতেই সমন্বয়টা করে ফেলছি, আয়ের সাথেই সমন্বয়টা করে ফেলছি। এখন এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? তার আগে দেখো এখানে কর পূর্ববর্তী ঋণ মূলধন ব্যয় বের করতে না বললে, যেটা আমি একটু আগে বললাম, তোমাকে প্রশ্নে বলেনি কর পূর্ববর্তী ঋণ মূলধন ব্যয়টা বের করতে, সেক্ষেত্রে সরাসরি এই সূত্রগুলি আমরা ব্যবহার করতে পারছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে কোম্পানি কর হার দেয়া থাকলে, এটা তো অবশ্যই কর হার দেয়া থাকলেই আমি কর সমন্বয় করতে পারবো, কর হার দেয়া না থাকলে সেক্ষেত্রে কর সমন্বয় করাটা সম্ভব না। আর এগুলি তো একটু আগেই আমরা ব্যাখ্যা করলাম যে এখানে সূত্রের প্রত্যেকটা উপাদান কি বোঝাচ্ছে, আই মানে কি, এমভি মানে কি, এনএসভি মানে কি, এন মানে কি, টি মানে কি। এবার গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করার আগে তোমাদেরকে যে আমি প্রত্যেক সময় তোমাদেরকে অঙ্ক করার আগে বারবার বলি, ফিন্যান্সের গাণিতিক সমস্যা সমাধানের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ধাপ আছে, এটা ভুলে গেলে একদমই চলবে না। প্রথমটা হচ্ছে প্রশ্নের প্রতিটি শব্দ বুঝতে হবে, মানে এখন যে ধাপগুলোর কথা আমি বলবো, তুমি যদি প্রত্যেকটা ধাপ ক্রমান্বয়ে মাথায় রেখে অঙ্ক করো, তুমি দেখবে তোমার অঙ্কটা বুঝতেও সুবিধা হবে এবং ভুল হবে না। এই যে বারবারই মনে হয় ফিন্যান্সের অঙ্ক কঠিন, সেটা আর থাকবে না। প্রশ্নের প্রতিটি শব্দ বোঝার চেষ্টা করতে হবে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করে আসলাম। পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য, বিক্রয় মূল্য, মেয়াদ পূর্তি মূল্য, অবহার ও অধিহার, সব কিন্তু আমরা বুঝে নিলাম। এখন প্রশ্নতে আমাকে প্রত্যেকটা শব্দ সেভাবে বুঝে নিতে হবে। তারপর সঠিক সূত্র নির্বাচন করতে হবে। খেয়াল করে দেখো, প্রশ্নে তোমাকে মেয়াদ দিল না, কিন্তু তুমি বসিয়ে ফেললে মেয়াদ যুক্ত সূত্রটি, মানে পরিশোধযোগ্যের সূত্রটি বসিয়ে ফেললে, তাহলে নিশ্চয়ই ভুল করেছো। সেজন্য সঠিক সূত্র নির্বাচন। তারপরে দেখো, সূত্রের প্রত্যেকটি উপাদানের সঠিক মান বসানো। অবহার, অধিহার, উত্তরণ ব্যয় এগুলি যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটার সঠিক মান নির্ণয় করে সূত্রের প্রত্যেকটি উপাদানের সঠিক মান বসাতে হবে। তারপর হচ্ছে নির্ভুল গণনা কার্য সম্পন্ন করা। মান বসালে কিন্তু ক্যালকুলেশন ভালো করে করতে পারলে না, সেক্ষেত্রেও কোনো লাভ নেই। সর্বশেষ সঠিক সিদ্ধান্ত দেওয়া। ফিন্যান্সের প্রত্যেকটা অঙ্ক কিন্তু শুধু উত্তর দিয়ে সমাপ্ত হয় না। ফিন্যান্সে তোমাকে প্রত্যেকটা অঙ্কতে ঘতে উচ্চতর দক্ষতা প্রকাশ করার জন্য সিদ্ধান্ত জানতে চাওয়া হয়। অতএব এই 5টি ধাপ সবসময় মনে রাখবে ফিন্যান্সের অঙ্ক করার সময়। প্রশ্ন বোঝা, সঠিক সূত্র নির্বাচন করা, সূত্রের মান বসানো, নির্ভুল গণনা কার্য, সঠিক সিদ্ধান্ত দেওয়া। তাহলে চলো এবার অঙ্ক দেখি এবং চেষ্টা করি এই ধাপগুলা দিয়ে ভালো করে বুঝে অঙ্কগুলি করার। দেখো, প্রথমেই আমরা ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের ক্যালকুলেশন অফ কস্ট অফ ডিভেঞ্চারের পরিশোধযোগ্য দিয়ে শুরু করবো। আমরা যে ধাপে ধাপে সূত্রগুলি আলোচনা করেছিলাম, সেই ধাপে ধাপেই আমরা অঙ্ক করার চেষ্টা করব। এখানে প্রশ্নটা ভালো করে খেয়াল করো। একই প্রশ্ন দিয়েই কিন্তু আমি আজকে তোমাদের পুরো ক্লাসের নানা রকম অঙ্ক করার চেষ্টা করেছি, যেন তোমাদের সুবিধা হয়। কি পরিবর্তন হলে, আমি যেমন বলেছি যে একটু আগেই, যে একটা শব্দ পরিবর্তন হলেও কিন্তু তোমার অঙ্কটা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা কিভাবে, এই প্রশ্নটা আমরা ভালো করে বুঝি, সেক্ষেত্রে দেখবে আমাদের পরবর্তী অঙ্কগুলো বুঝতেও সহজ হবে। গ্রুপ অফ কোম্পানি লিমিটেডের এক্স গ্রুপ অফ কোম্পানি লিমিটেড 12% সুদে 1000 টাকা মূল্যের 10 বছর মেয়াদি একটি ডিবেঞ্চার বাজারে ছাড়ার চিন্তা করছে। এই 10 বছর দেখার সাথে সাথেই কিন্তু তোমার বুঝে যাওয়ার কথা যে এটি পরিশোধযোগ্য, কারণ এখানে একটি মেয়াদ আছে, তাই না? মেয়াদ পূর্তিতে ডিবেঞ্চারটির 10% অধিহার, আমি কিন্তু বলেছিলাম যে মেয়াদ পূর্তি মূল্য না দেয়া থেকে এভাবে থাকতে পারে। তাহলে কি করতে হবে একটু মনে করার চেষ্টা করো। 10% অধিহারে মূল্য পরিশোধ করা হবে, কিন্তু বর্তমানে এটি 5% অবহারে বিক্রি হচ্ছে। এটার কথাও বলেছি যে বিক্রয় মূল্য সরাসরি না দিয়ে এভাবে অধিহার বা অবহারে বলা থাকতে পারে। কোম্পানিটি ধারণা করছে যে ডিবেঞ্চারটি ইস্যু করার জন্য বিক্রয় মূল্যের উপরে 2% উত্তোলন ব্যয়
তার মানে উত্তরণ ব্যয়টাও সরাসরি টাকায় না দিয়ে পার্সেন্টে দিয়েছে। কি করতে হবে তাহলে? উত্তরণ ব্যয়টি অবশ্যই বিক্রয়ের মূল্যের উপরে বের করতে হবে। উত্তরণ ব্যয় বা অবলেখন ফি বাবদ ধরা হবে। যদি কর হার 40% হয় তবে ডিবেঞ্চারটি কর পূর্ববর্তী ও কর পরবর্তী ব্যয় উভয় নির্ণয় করা। দেখো এখানে খেয়াল করে তোমাকে কিন্তু কর পূর্ববর্তীও বের করতে বলেছে, আবার কর পরবর্তী দুটোই নির্ণয় করতে বলছে। তাহলে ভাবো সূত্রগুলি কি হতে পারে। প্রথমেই কিন্তু আমাদের প্রশ্নের প্রতিটা শব্দ বোঝার কাজ শেষ। এবার হচ্ছে সঠিক সূত্র নির্বাচন। এখানে সূত্র হবে দুটি, একটি কর পূর্ববর্তীর জন্য আর একটি কর পরবর্তীর জন্য। কর পূর্ববর্তীর জন্য হচ্ছে এই সূত্রটি ব্যবহার হবে, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি, আর কর পরবর্তীর জন্য ব্যবহার হবে এই সূত্রটি। মানে কর পূর্ববর্তীতে আমরা যেটা পাচ্ছি সেটার সাথে করটা সমন্বয় করে দিলে। এখন চলো দেখি তাহলে অঙ্কটা কিভাবে করা যাবে। চলো এবার সমাধান দেখি। ওই যে আমরা ধাপে ধাপে বলেছিলাম যে প্রথমেই আমার প্রশ্ন বুঝে সঠিক সূত্র নির্বাচন করতে হবে, তো আমরা সূত্রগুলি বসিয়ে দিলাম। এবার কি কি দেওয়া আছে? লিখিত মূল্য দেওয়া আছে 1000, কুপন সুদের হার 12%, কুপন সুদের পরিমাণ, এই যে সূত্রের আয়, এই আয়ের মানটা আমাদের বের করতে হবে লিখিত মূল্যের উপরে কুপন সুদের হার দিয়ে গুণ করে 120 টাকা। মেয়াদ পূর্তি মূল্য এমভি বা ম্যাচুরিটি ভ্যালু, এটা কিন্তু প্রশ্নে সরাসরি দেওয়া ছিল না, বলা ছিল 10% অধিহারে। এখন যেহেতু কিছু বলা ছিল না, সেজন্য এরকম পার্সেন্টে দেওয়া থাকলে, অধিহারে বললে আমরা আগেই বলেছি সেটা লিখিত মূল্যের উপরে ধরতে হবে, এবং সেই লিখিত মূল্যের উপরে 10% করলে সেটাকে লিখিত মূল্যের সাথে যোগ করলে আমরা পাচ্ছি মেয়াদ পূর্তি মূল্য 1100 টাকা। আর বিক্রয় মূল্য, সেটাও যেহেতু সরাসরি দেওয়া ছিল না, বলা ছিল 5% অবহারে, কিছু বলা ছিল না যে কিসের উপরে অবহারে, অতএব আমরা ধরে নিচ্ছি লিখিত মূল্যের উপরে। এটার কথা আমরা আগে বলেছি। হ্যাঁ, তাহলে লিখিত মূল্য থেকে অবহার যেহেতু, তাহলে বিয়োগ 1000 বিয়োগ 1000-এর উপরে 5% 950 টাকা। এখন যেহেতু আমরা প্রশ্নে সূত্রে বসাচ্ছি এনএসভি মানে নিট বিক্রয় মূল্য, আবার প্রশ্নে ছিল উত্তরণ ব্যয়, তাহলে বিক্রয় মূল্যের উপরে কিন্তু উত্তরণ ব্যয়টা গুণ হবে। মানে উত্তরণ ব্যয়, ওই যে আমরা আগে বলেছি যে উত্তরণ ব্যয়টা যদি পার্সেন্টে থাকে তাহলে সেটা বিক্রয় মূল্যের উপরে আমাদেরকে ধরতে হয়। বিক্রয় মূল্য বের করেছি আমরা 950 টাকা, এই বিক্রয় মূল্যের উপরে উত্তরণ ব্যয়টা 2% করলে আসে 19 টাকা। তাহলে উত্তরণ ব্যয় বা ফ্লোটেশন কস্ট হচ্ছে 19 টাকা। সেই 19 টাকা যদি এখন আমি বিক্রয় মূল্য থেকে বাদ দিই, তবে আমরা পাচ্ছি নেট বিক্রয় মূল্য এনএসভি, নেট সেলস ভ্যালু 931 টাকা। আর মেয়াদকাল দেওয়া ছিল 10 বছর, আর কর হার ছিল 40%। এটাকে চেষ্টা করবে এখানে পার্সেন্টেজটা ভাঙিয়ে নিতে, 0.40। এই তো খেয়াল করে দেখো, এই দেওয়া আছে কাজটাই কিন্তু বিশাল। এটা যদি সঠিকভাবে করতে পারো, এই অঙ্কটা ভুল হওয়ার কোনো সুযোগই থাকবে না। অতএব চেষ্টা করবে একটু ঠান্ডা মাথায় আবার একটু বোঝার। এখন সূত্রের মান বসানোর পালা। ওই যে 3 নাম্বার ধাপটা ছিল সূত্রে সঠিকভাবে মান বসানো। আয়ের মান 120, এমভির মান 1100, এনএসভির মান 931 এবং এন এর মান 10, আর এটা তো সূত্রের 2, অবশ্যই এটাকে 100 দিয়ে গুণ করতে হবে যেহেতু আমরা পার্সেন্টেজ বের করব। তাহলে দেখো 13.49% আসে। ঠিক একইভাবে এই 13.49% যেটা কিনা কর পূর্ববর্তী, সেটার মান এখানে বসিয়ে আমরা পাচ্ছি কর পরবর্তীটা, কর হার বাদ দিয়ে 8.098%। এখন এই অঙ্কটাই খেয়াল করো এভাবে থাকে যে এখানে শুধু বলেছে, খেয়াল করো আগের প্রশ্নটাই কিন্তু সবকিছু আগের মতো, একটা জিনিস শুধু এখানে পরিবর্তন। খেয়াল করে দেখো এখানে শুধু ডিবেঞ্চারটির কর পরবর্তী ব্যয় নির্ণয় করতে বলেছে, কর পূর্ববর্তী কিন্তু নির্ণয় করতে বলেনি। আমি এটাই বলেছিলাম, ফিন্যান্সের এক প্রশ্নে একটা শব্দ পরিবর্তন হলেও কিন্তু অঙ্কের ধাপ পুরোই পরিবর্তন হয়ে যেতে পারে। এখন তুমি চাইলে আগে যেভাবে সমাধান করেছো সেভাবেও করতে পারো, অথবা চাইলে সূত্রটা সরাসরি এই সূত্রটা দিয়ে করে ফেলতে পারো। যেহেতু কর পরবর্তীর কথা বলেছে, এই সূত্রটা দিয়ে সরাসরি কিন্তু আমরা বের করতে পারছি। তাহলে চলো প্রথমেই আমরা সূত্রটা বসিয়ে নিলাম এবং দেওয়া আছে একদমই আগের মতো, কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না। এখানে মানগুলি বসাও, বসালে আমরা যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে 8.75%। একটু পরিবর্তন আগেরটা থেকে, কারণ আগেরটাতে আমরা কর পূর্ববর্তীটা বের করে সেটার সাথে সমন্বয় করেছিলাম, আর এখানে কর পূর্ববর্তী আমরা সরাসরি বের করছি সূত্রের মাধ্যমে।
এটা আর করটা আমরা এখানে সরাসরি সমন্বয় করে ফেলছি, যার কারণে একটু করে উত্তরের একটু তফাৎ আসে, সেটা কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো, তোমরা যদি প্রশ্নে তোমাদেরকে কর পূর্ববর্তীটা বের করতে না বলে, তোমরা সবসময় এভাবেই করবে। এবার আসো, অপরিশোধযোগ্য মানে বন্ড বা ঋণপত্রের মেয়াদ দেওয়া না থাকলে সেই ক্ষেত্রে একই অঙ্কের একই সূত্র, একই প্রশ্ন, হ্যাঁ একই অঙ্ক একই প্রশ্ন, তোমাদের সুবিধার্থের জন্যই কিন্তু আমি একই প্রশ্নটা বারবার ব্যবহার করছি, যেন তোমরা বুঝতে পারো যে কি পরিবর্তন হলে আসলে সূত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে খেয়াল করো, এখানে কিন্তু আর মেয়াদের কথাটি বলা নাই। আগের অঙ্কে কিন্তু ছিল 10 বছর মেয়াদ কথাটি, মেয়াদ প্রতি মূল্য ছিল, ঠিক আছে, 10% অধিহারের কথা, এখানে সেটা নেই। তার মানে এটি অপরিশোধযোগ্য। এখানে প্রত্যেকটা জিনিস আগের মতোই আছে, শুধুমাত্র এখানে যেটা নেই সেটি হচ্ছে মেয়াদ। এখন মেয়াদ নেই, তাহলে অবশ্যই অপরিশোধযোগ্য, কিন্তু একইভাবে কর পূর্ববর্তী কর পরবর্তী, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে কর পূর্ববর্তীর জন্য এই সূত্র, আর কর পরবর্তীর জন্য এই সূত্র, ঠিক আছে। যেহেতু মেয়াদ নেই, মেয়াদ প্রতি মূল্যও নেই, সেহেতু সূত্রটা খুব সহজ, কাজটাও সংক্ষিপ্ত। সমাধান, এখানে সমাধানের জন্য আমরা যেহেতু আগেই সূত্রটা বলেছি, সেই সূত্রগুলি আমরা বসিয়ে দিলাম, দেওয়া আছে তো দেখো। যেহেতু আমাদের এখানে মেয়াদ প্রতি মূল্য নেই, মেয়াদ নেই, সেই মেয়াদ প্রতি মূল্য আর মেয়াদ আমরা মুছে দিয়েছি, বাকি সব কিন্তু আগের মতোই আছে, বাকি কোনো কিছুতে কোনো পরিবর্তন নেই। এবার আমরা মানগুলি বসিয়ে দিলাম, মান বসিয়ে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। কর পূর্ববর্তীটার বেলায় 12.89%। এখন এই কর পূর্ববর্তী দিয়ে যদি আমরা কর পরবর্তীটা বের করতে চাই, তাহলে 12.89%, সেটা থেকে আমরা কর হারটাকে সমন্বয় করছি 1-0.40, তাহলে 7.734%। হ্যাঁ, এবার প্রশ্নের একই সূত্রে মানে একই প্রশ্নে যদি দেখো শুধু কর পরবর্তী ব্যয় নির্ণয় করতে বলে, কোনো কর পূর্ববর্তী ব্যয়ের কথা বলেনি, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে কর পরবর্তীর এই সূত্রটা, সরাসরি আমরা কর পরবর্তীটা বের করে ফেলবো, আমরা কর পূর্ববর্তীটা এখানে বেরই করব না। সমাধানটা একই সিস্টেমে, এখানে কর পরবর্তীর জন্য আমরা এখানে কর হারটাকে সরাসরি আয়ের সাথে সমন্বয় করে ফেলছি, আর দেওয়া আছে একই তথ্য, কোনো পরিবর্তন নেই, মেয়াদ প্রতি মূল্য নেই, মেয়াদ নেই, সেগুলো আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছি। আর মান বসানোর পরে উত্তরটা আসছে 7.73%, অনেকটা কাছাকাছি, তাই না? আশা করি তোমরা কিছুটা ধারণা করতে পেরেছো অঙ্কগুলো সম্পর্কে। তো আমি যদিও আমি বুঝতে পারছি যে একসাথে এত বড় একটা লেকচার বা ক্লাস ভালো করে মাথায় ঢোকানো খুব কঠিন, কিন্তু আমি অনুরোধ করব তোমরা বারবার এই ভিডিওটা বারবার করে একটু দেখবে, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আমি যেটা করেছি, এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের বাড়ির কাজের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। এই লিঙ্কটা আবার এই ভিডিও ডেসক্রিপশনে এই পুরো ভিডিওটা আমি পিডিএফ আকারেও দিয়ে দিয়েছি, যেন তোমরা গুরুত্বপূর্ণ তথ্য, অঙ্কগুলি কিভাবে সমাধান করেছি, দেওয়া আছে যে কিভাবে করেছি, প্রত্যেকটা জিনিস যেন ভিডিও থেকে দেখতে বা ভিডিও ডাউনলোড করতে কিংবা নেটওয়ার্কের সমস্যা থাকলেও পিডিএফ থেকে যেন তোমাদের দেখতে সুবিধা হয়, আমি পিডিএফ এর লিঙ্কটা আর বাড়ির কাজের লিঙ্কটা দুটোই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অনেক লম্বা সময় ধরে তোমাদের সাথে একটি ক্লাস নিলাম, এবং আমি আশা করছি কিছুটা হলেও তোমাদেরকে শেখাতে পেরেছি মূলধন ব্যয়ের, ঋণ মূলধন ব্যয়ের অংশটা। যার যেখানে এই আজকের ক্লাসে যার যেখানে যে জায়গায় সমস্যা থাকবে, আমি আশা করব তোমরা সেই সমস্যাগুলি কমেন্ট বক্সে জানাবে, এবং অনেক মনোযোগ দিয়ে এই ভিডিওটি পুরো শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।